বন্ধুরা, আজ যে মুভিটা এক্সপ্লেন করব 2019 সালে মুক্তি পাওয়া মুভি ব্যারট হাউস। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। মুভির কাহিনীটা খুবই ভালো কিন্তু কিছুটা ডিস্টার্বিং। মুভিটা এমন যে কিছুটা সময় আপনাদের মাথায় এই মুভিটা চলতেই থাকবে। তো চলুন সময় নষ্ট না করে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই, যেখানে ছিল অমিত, তার স্ত্রী ভাবনা আর তাদের 4 জন বাচ্চা, শ্রেয়া, শ্রুতি, স্নেহা আর মালহার। আর একজন দাদিও ছিল। অমিতের অজয় নামের একজন ছোট ভাইও ছিল, কিন্তু সে তাদের সাথে থাকে না। বাড়িতে দীপাবলির অনুষ্ঠান ছিল, তো সবাই খুব এনজয় করছিল। শ্রেয়া তার কাকা অজয়কে লুকোচুরি খেলতে বলে, কিন্তু অজয়ের হেনা নামের একটি মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। তো তার সাথে সময় কাটানোর জন্য শ্রেয়াকে বলে যে তুমি গিয়ে লুকাও, আমি আসছি। আর শ্রেয়া লুকানোর জন্য বাড়ির থেকে একটু দূরে একটা কবরস্থানে গিয়ে লুকিয়ে পড়ে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তার কি সেটা ধারণা ছিল যে সে কোথায় যাচ্ছে? প্রথমে কবরস্থানে অনেক লোকজন ছিল, এরপর সবাই যখন সেখান থেকে চলে যায় তখন শ্রেয়া সেখানে একাই ছিল। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কেউ একজন শ্রেয়ার পেছনে আসছে, আর দেখতে দেখতে সে শ্রেয়ার মাথায় সজোরে আঘাত করে। শ্রেয়ার মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে। শ্রেয়া কোনো মতনে উঠে বলে আমি মাকে সব বলে দেব। ব্যাস, সে আবারও পাথর দিয়ে মারে, আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মালহার সেলফি উঠাচ্ছে। এরপর তার বাবাও আসে, সে সবাইকে ডাকে। ভাবনা মেয়েদেরকে ডাকে কিন্তু সাড়া পায় না, তাই ভাবনা মালহারকে বলে বোনদের ডেকে নিয়ে আসতে, সবাই একসাথে সেলফি উঠাবে। তো মালহার খুঁজতে চায়, শ্রুতিকে বলে শ্রেয়া কোথায়? তখন শ্রুতি বলে জানি না তো ভাই। মালহার এদিক সেদিক খুঁজে এসে বলে শ্রুতি খেলছে আর শ্রেয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না, আর চাচুও নেই। এটা শুনে সবাই ডাকাডাকি শুরু করে দেয়, কিন্তু শ্রেয়ার কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। সবাই খুঁজে কোথাও না পেয়ে অমিত ছেলেকে নিয়ে থানার জন্য রওনা দেয়। অমিত কবরের পাশ দিয়েই চলে যায়, আর মেয়ের দেহ সেখানেই পড়ে থাকে। পরদিন সকালে ভাবনা বলে অমিত পুলিশকে এখনো কিছু জানতে পারেনি। অমিত মাথা নাড়ায়। ঠিক সেই সময় ফাদার এসে ডাকতে থাকে আর ইশারা করে দেখাতে থাকে। অমিত তাড়াহুড়ো করে দৌড় দেয়, আর সঙ্গে সঙ্গে ভাবনা আর মালহারও দৌড় দেয়। মালহার আগে গেলে তার বাবা তাকে বারণ করে সে নিজে আগে যায়। তারপর সামনে গিয়ে দেখে মেয়ে এখানে পড়ে আছে। ভাবনার সাহস হচ্ছে না সামনে যাওয়ার। অমিত হাতটা সামনে নিতেই সিন কাট হয়ে যায়। গলা ছেড়ে হাউমাউ করে কাঁদতে থাকে ভাবনা। এইটুকু বাচ্চার লাশ কোলে করে নিতে কোন বাবা মার বুক ফেটে যাবে না? বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, আর মালহার সেখানেই বসে বসে গত রাতের কথা ভাবে, যে শ্রেয়া তাকে খেলার কথা বলে কিন্তু সে খেলে না। এটা ভেবে চোখের জল গাল বেয়ে বেয়ে পড়ছে। এরপর চলে আসে পুলিশ। পুলিশ এসে অমিতকে বলে বডি সরিয়েছেন কেন? এটা ক্রাইম স্পট, আপনি বোঝেন না? পুলিশ বলে আপনার কি কাউকে সন্দেহ হয়? তখন অমিত বলে আমার প্রতিবেশী অ্যান্থনি। পুলিশ বলে কেন? অমিত বলে কিছুদিন আগের ঘটনা। অ্যান্থনির একটা কুকুর আছে যেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ মালহার সেটাকে নিয়ে গেছে। মালহারের সাথে কুকুরটার বেশ ভাব। মালহার কুকুরটাকে নিয়ে খেলাধুলা করে। এদিকে অ্যান্থনি রেগে যাচ্ছে যে তার কুকুর সে কেন নিল। খেলা শেষে মালহার বাড়িতে আসে, কিন্তু ততক্ষণে কুকুরটা ক্লান্ত হয়ে যায়। অ্যান্থনি রেগে যায় মালহারের উপর। পরদিন সকালে মালহার তবলা বাজাচ্ছিল। এই সময় অ্যান্থনি বাইরে এসে চিৎকার করে ডাকতে থাকে। অমিত বাইরে আসলে আমরা দেখি অ্যান্থনির কুকুরটা মারা গেছে। অ্যান্থনি রেগে বলে মালহারই এটা করেছে, সে পাথর মেরে ফেলেছে। এই সময় মালহার এসে কুকুরটার মরে যাওয়া দেখে সেও কান্না করে। অ্যান্থনি কুকুরটা নিয়ে যায় আর বলে আমার কুকুরটাকে মালহারই মেরেছে, আর এর ফল ও পাবেই। অমিত ঘটনাগুলো পুলিশকে জানায়। তারপর অমিত 7 দিন আগের একটা ঘটনার কথা বলে। অজয় তার মায়ের কাছে বাড়ির বাটোয়ারা করে তার অংশটা তাকে দিয়ে দিতে বলে। অজয় মায়ের সাথে খারাপ ব্যবহার করায় অমিত চপ্পল মেরে তাকে বাড়ি থেকে বের করে দেয়। হেনা আর অজয় বিয়ে করতে চায়, তো এটা তাদের প্ল্যান ছিল যে তাদের অংশটা তারা নিয়ে সেটেল হয়ে যাবে। অজয় নেশা আর স্মাগলিং এর জন্য একবার জেলেও গেছিল, তো এর জন্য অমিত তাকে পছন্দ করে না। কে জানে সে তার বদলা নেওয়ার জন্য আমার মেয়েকে মেরে ফেলেছে। পুলিশ বলে সবার কথা তো বললি, তোর কথা কি? তুই তো বডিটাকে সরিয়েছিস। এখন অমিতের কিছু কাহিনী দেখানো হয়। তো অমিত সব সময় তার ছেলে মালহারকে বেশি ভালোবাসে। শ্রেয়া অমিতকে জিজ্ঞেস করে বাবা আমি দেখতে কার মতো, তোমার মতো নাকি মার মতো? অমিত চুপ হয়ে যায়, কিছু বলে না। ভাবনা শ্রেয়াকে সান্ত্বনা দিয়ে বলে তুমি তো আমার মতো। ভাবনা বাচ্চাদের তাদের রুমে দিয়ে এসে অমিত আর ভাবনার মধ্যে এটা নিয়ে ঝামেলা তৈরি হয়ে যায়, কারণ অমিত মনে করে যে মেয়ে দুটো তার বাচ্চা না।
ভাবনার একজনের সঙ্গে অ্যাফেয়ার ছিল, হয়তো এগুলো তারই বাচ্চা, এজন্য অমিত তাদের মন থেকে মেনে নিতে পারে না। কার সঙ্গে তার সন্দেহ এটা পরে জানা যাবে। এটা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয় আর এরা বসে বসে শোনে। সিন বর্তমানে আসে। কনস্টেবল এসে বলে, স্যার বাচ্চার বডি দিচ্ছে না তার মা। অমিত বলে, আমি দেখছি। অমিত এসে দেখে ভাবনা শ্রেয়াকে নিয়ে বসে আছে। অমিত ভাবনাকে বলে, পুলিশ অপেক্ষা করছে, বডি নিয়ে যেতে হবে। এরপর অমিত যখন শ্রেয়াকে তুলে নেয় তখন সত্যি সিনটা খুবই বেদনাদায়ক। ভাবনা যেন পাগল হয়ে যায়। তখন মালহার আর তার দাদি এসে ভাবনাকে শান্ত করার চেষ্টা করে। পরদিন সকালে শ্রুতি ব্রেকফাস্ট নিয়ে এসে তার মাকে বলে যে শ্রেয়া কোথায়। শ্রেয়ার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে শ্রুতি এখনো কিছুই বোঝেনি। তার মা আর কি বলবে, সে চুপ থাকে। ভাবনার মনে পড়ে পুরনো কথা। এই তো কিছুদিন আগেও বুকে আগলে রেখেছিল যাকে, সে আর নেই। এদিকে শ্রেয়ার কানের জিনিসগুলো নিয়ে রক্তগুলো দেখে অমিত কান্নায় ভেঙে পড়ে। এদিকে অ্যান্থনি আর অজয়কে ধরে নিয়ে আসা হয়েছে থানায়। একটু পরে হেনা থানায় এসে বলে যে স্যার সেদিন রাতে অজয় আমার সাথেই ছিল। বেশ কয়েকদিন ধরে অজয়ের সাথে দেখা না হয়, সেদিন যখন সবাই অনুষ্ঠানে ব্যস্ত ছিল এজন্য আমরা ওপরে যাই দেখা করতে। তখন শ্রেয়া আমার সামনেই রুম থেকে বের হয়ে যায় লুকাতে। তারপর অজয় আর আমি একসঙ্গেই ছিলাম। এগুলো কথা শুনে পুলিশ অজয়কে ছেড়ে দেয়। এরপর অ্যান্থনিকে ধরে। অ্যান্থনি বলে, স্যার একটা কুকুরের জন্য কেন একটা বাচ্চাকে মারতে যাব? দামানিয়া বলে, ফাদার বলল সেদিন প্রে করার সময় তুই সেখানেই ছিলি আর তুই শ্রেয়ার সাথে কথাও বলেছিস। অ্যান্থনি বলে, হ্যাঁ স্যার, আমি ওকে দেখেছিলাম সেখানে। জিজ্ঞেস করলে শ্রেয়া বলে ও নাকি হাইড এন্ড সিক খেলছে, তাই আমি ওকে বলেছিলাম যে ওই কবরের পেছনে লুকাতে। তারপর প্রে করতে করতে কখন বাড়ি চলে গেছি খেয়ালও করিনি। বাড়িতে গিয়ে জরুরি কাজের জন্য আমাদের শহরে যেতে হয়। আমার মনেই ছিল না যে শ্রেয়া ওখানে লুকিয়ে আছে। এভাবেই পার হয়ে যায় ৩-৪ দিন। সকালে উঠে ভাবনা রুম থেকে বের হতেই পায়ের সঙ্গে কিছু লেগে পড়ে যাচ্ছিল। পিছনে ঘুরে যা দেখে, ভাবনা দেখে তার মেজো মেয়েটা পড়ে রক্তাক্ত হয়ে আছে, মানে সেও মারা গেছে। ভাবনা নিজেকে নর্মাল রাখতে পারে না, প্রায় সে অর্ধেক পাগলের মতো হয়ে গেছে। এবার কান্না নয়, সে হাসতে থাকে। অমিত এসে দেখে এই অবস্থা। এভাবেই পার হয়ে যায় বেশ কিছুদিন। অমিতের মা এসে বলে, আর মুছতে হবে না, এখানে রক্ত নেই। স্নেহাকে স্নান করাতে হবে না, সে কান্না করছে তো। ভাবনা স্নেহাকে কোলে নিয়ে স্নান করাতে চায়। অমিতের মা জলের বালতিটা নিয়ে যেতেই সে পড়ে যায়। চিৎকার শুনে মালহার তার মাকে ডাক দেয় আর ভাবনা স্নেহাকে মালহারের কোলে দিয়ে অমিতের মাকে ওঠাতে যায়। এদিকে মালহার বাচ্চাকে স্নান করানোর জন্য জলের মধ্যে ডুবিয়ে রাখে। এই সময় অমিত এসে রেগে যায়। মালহার বলে, বাবা আমি তো স্নান করাচ্ছিলাম। অমিত স্নেহাকে ভেতরে রেখে এসে মালহারের দিকে তাকিয়ে থাকে। এরপর মালহারকে জোর করে ধরে নিয়ে যায়। মালহার বারবার বলে, বাবা কি হয়েছে, আমি কি করেছি? অমিত খুব রেগে আছে। মালহারকে ওপরে নিয়ে জানালার সামনে নিয়ে বলে, এখান থেকে ফেলে দিয়েছিলি শ্রুতিকে তাই না? মালহার বলে, না না বাবা, আমি কিছুই করিনি। অমিত খুব রেগে যায় মালহারের ওপর। অমিত দরজা লাগিয়ে পাশে থাকা একটা ব্যাগ নিয়ে মালহারের কাছে গিয়ে বলে, তুই স্নেহাকে ডুবাচ্ছিলি না বল? মালহার বলে, বাবা আমি জাস্ট স্নান করাচ্ছিলাম। এবার আসে আসল টুইস্ট। অমিত রেগে গিয়ে ব্যাট সাইডে মারলে এবার মালহার স্বীকার করে যে হ্যাঁ আমি ওকে ডুবাচ্ছিলাম, মারার চেষ্টা করছিলাম। অমিত বলে, শ্রেয়া আর শ্রুতি? মালহার চুপ করে থাকে। আবারও অমিত ব্যাট দিয়ে মারলে মালহার স্বীকার করে, হ্যাঁ ওদেরকেও আমি মেরেছি। অমিত পুরো শকড হয়ে যায়। মালহার বলে, তুমি আর মা না ঝগড়া করতে, তারা নাকি তোমার সন্তান না, এজন্য আমি মেরে ফেলেছি। অমিতের মাথায় রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মালহার বলে, বাবা তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো বাবা? অমিত কাঁপা কাঁপা গলায় বলে, শ্রেয়া কবরস্থান। মালহার বলে, হ্যাঁ আমি ওকে পাথর দিয়ে মেরেছি আর অ্যান্থনির কুকুরকেও আমি মেরেছি। অমিতের মাথা আর কাজ করছে না। পরের দিন আমরা দেখি অমিত কিচেনের সব ধারালো জিনিস সব এক জায়গায় করে চাদরে পেঁচিয়ে রাখছে। তারপর তার মাকে এসে বলে, রান্নাঘরের সব জিনিস স্টোর রুমে রেখে দিয়ে এসেছি, ওখান থেকে বের করবা আর চাবি কাউকে দেবে না। রাতে মালহার তার রুমে যাচ্ছিল, কিন্তু অমিত বলে, তুই আমার কাছে শুবি। মালহারকে তার রুমে নিয়ে যায়। যে ছেলেকে সে এত ভালোবাসতো
এখন ভয় আর ঘৃণায় পাশেও শোয় না অমিত। পরের দিন মালহারকে ফাদারের কাছে নিয়ে যায়, কারণ মালহারের যদি কোনো প্রবলেম থাকে সেটা সেরে যায়। আমরা দেখি অমিত এখন মালহারের সাথে ভালো বিহেভ করে না। বিকেলে মালহার তবলা বাজাতে বাজাতে মাথায় কি যেন আসে, একটা খিলের দিকে তাকিয়ে থাকে, আর পরেই আমরা দেখি মালহারের হাত থেকে রক্ত বেরোচ্ছে। মালহারের দাদি ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু অমিতের কোনো রিয়াকশনই নেই। মালহার বলে, বাবা আমার হাত কেটে গেছে দেখো। অমিত বলে, হাতই তো কেটেছে, মরে তো আর যাবি না। মালহার দেখে তার বাবা পাল্টে গেছে, তার বাবা খুব রেগে আছে তার উপর। রাতের বেলা শুয়ে থাকতে থাকতে অমিতের হাত মালহারের জায়গায় পড়লে দেখে সে সেখানে নেই। তাড়াহুড়ো করে উঠে যায়, ভাবনার রুমে গিয়ে দেখে মালহার কুড়াল দিয়ে কোপাচ্ছিল তার মাকে। অমিত চিৎকার করছিল জোরে জোরে, কিন্তু তার আওয়াজ বেরোচ্ছিল না। মালহার হাসছে আর বারবার ড্যাব করছে। ঘুম ভেঙে যায় অমিতের, মানে সে স্বপ্ন দেখছিল। পরদিন অ্যান্থনি তার বউ বাচ্চাকে নিয়ে অমিতের বাড়িতে আসে। ভাবনা তাদের ভেতরে আসতে বলে, এদিকে সামনে অমিতও আসে। অ্যান্থনি অমিতকে সরি বলে যে এই বিপদে তার পাশে থাকতে পারেনি, বা তার সঙ্গে যে মনোমালিন্য ছিল সে সবকিছুর জন্য সরি বলে তাকে জড়িয়ে ধরে। অমিত ব্যাপারটা ভুলে যায়। এদিকে ভাবনা ও সুফিকে ধরে কান্না করছে। মালহার রোশনের সঙ্গে শব্দ করে খেলছিল, তাই তার দাদি মালহারকে বাইরে যেতে বলে। মালহার রোশনকে নিয়ে বাইরে যায়, সিঁড়ি দিয়ে ওপরে উঠে নিচের দিকে তাকায়। মালহারের চিন্তা কিন্তু মোটেও ভালো ঠেকছে না। এরপর রুমে গিয়ে শ্রুতিকে যেখান থেকে ফেলে দিয়েছিল সেখানে যায়, কিন্তু নিচে দেখে দাদি। এদিকে অ্যান্থনি আর অমিত গল্প করছিল। তখন অ্যান্থনি মালহারের তবলার কথা বলে, আর মালহারের নাম শোনা মাত্রই অমিত দৌড় দেয়, মালহারকে খুঁজতে থাকে। শেষে মালহার সিঁড়ির নিচে বাথরুম থেকে বলে ওঠে, বাবা ও টয়লেট করবে তাই এখানে এনেছি। অমিত রোশনকে কোলে দিয়ে অ্যান্থনিকে বলে, প্লিজ বাচ্চার খেয়াল রেখো, চলে যাও তোমরা প্লিজ। এরপর মালহারের ওপর রেগে যায় আর বলে, বাচ্চার থেকে দূরে থাকবি। তখনই ভাবনা আর অমিতের মা এসে অমিতকে আটকায়। অমিত কিছু না বলে চলে যায়। পরের দিন সকালে অমিতের স্কুটিতে কি প্রবলেম হয় সেটাই দেখছিল। অ্যান্থনি তার কাজে বেরিয়ে যায় আর ভাবনা কাপড় নিয়ে ওপরে উঠে যাবে। তখন মালহার এসে বলে, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। ভাবনা এটা দেখে খুশি হয় যে তার ছেলে এখন তাকে সময় দিচ্ছে, কারণ মালহার সবসময় তার বাবার সাথেই থাকতো। এদিকে অ্যান্থনির ওয়াইফ সুফি রান্না করছে আর রোশনকে ডাকছে, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। সুফি ভাবছে খেলছে হয়তো, তো সুফি মশলা বাটার জন্য সবে পাথরটা উঠিয়েছে, দেখে রক্ত টপ টপ করে পড়ছে। ছেলের নাম নিয়ে চিৎকার করে উঠে দেখে রক্তের দাগ। রক্তের দাগ ফলো করে এগিয়ে যায়। এদিকে অমিত একটা টুল নিতে ওপরে এসে নিচের দিকে যাচ্ছিল। তখনই মালহার কোথা থেকে যেন দৌড়ে আসে সামনে। অমিত ব্যাপারটা ইগনোর করে। ওদিকে সুফি দাগ ফলো করতে করতে দেখে ময়লার ঝুড়ির পাশে রক্ত বয়ে পড়ছে, আর তার ছেলের জুতা রক্ত দিয়ে ভরা। সুফি একটা চিৎকার করে বাইরে আসে আর বলে, আমার ছেলেকে কেউ মেরে ফেলেছে। অমিত দেখে সুফির হাতে রক্ত। সুফি সেখানেই অজ্ঞান হয়ে যায়। অমিত বুঝতে পারে কি হয়েছে আর কে কি করেছে। মিউজিক রুমে এসে দেখে মালহার তবলা বাজাচ্ছে। অমিত দরজা লাগিয়ে একটা টুল নিয়ে ছেলেকে ডাকে। মালহার কাছে গেলে অমিত তাকে কোলে নেয়, তারপর সাইডে রাখা একটা রশি নিয়ে এসে মালহারকে টুলের ওপরে দাঁড় করিয়ে দেয়। তারপর রশির এক মাথা মালহারের গলায় লাগিয়ে বলে, বেটা তুই ঘুমাস না কেন, একেবারে চিরতরের জন্য ঘুমিয়ে যা, তাহলেই তো যা ইচ্ছা করতে পারবি। রশি গলায় লাগিয়ে অপর মাথা ফ্যানের ওপর টাঙিয়ে নেয়। মালহার বলে, বাবা ওই মাথা ওইখানে লাগিয়ে দাও, মানে তার একটুও ভয় হচ্ছে না। অমিতের মাথা খারাপ হয়ে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। মালহারকে বলে, ওকে তুই মেরেছিস তাই না? মালহারের কাটা জায়গায় একটু চেপে ধরে বলে, কেন মারলি বল? মালহার কিছু বলে না। অমিত আর একটু চাপ দিতে যাবে, তখনই আমরা দেখি মালহার নিজেই পা দিয়ে টুলটা সরিয়ে দেয়, আর অবভিয়াসলি তার বাবা তাকে ধরবে। ব্যাস, কিছু হলোও না আর কিছু বলতেও হলো না মালহারকে। অমিত এখন সবসময় মালহারকে নিয়েই ভাবে সে তার ছেলেকে কিভাবে থামাবে। সেই সময় সেখানে অফিসার আসে। দামানিয়ে বলে, আমি এখানে এতদিন ধরে কাজ করছি, এমন ক্রাইম গত 15 বছরেও ঘটেনি। অফিসার অমিতকে বলে, সত্যি করে বল, তোর মেয়েকে অ্যান্থনি মেরেছে তাই তুই ওর ছেলেকে মেরেছিস তাই না? অমিত কোনো কথা বলে না। পাশে থাকা কনস্টেবল অমিতকে ধাক্কা দিয়ে বলে, বল। অমিত বলে, না স্যার। অমিত চাইছিল না যে তার মুখ থেকে তার ছেলের নামটা বের হয়ে আসুক, কিন্তু অবশেষে অমিত বলে ফেলে, এসব কিছু আমার ছেলে মালহার করেছে। অফিসার বলে, 8 বছরের বাচ্চা ছেলে এসব কিছু করেছে আর তুই কিছুই বলছিস না, আর আমাকে এসব কিছু বিশ্বাস করতে বলছিস? অমিত বলে, আমি থামানোর অনেক চেষ্টা করেছি। অফিসার অমিতকে চুপচাপ বসে থাকতে বলে। এবার মালহারকে নিয়ে আসা হয়। মালহার এসেই বাবার কাছে গিয়ে বলে,
বাবা কি হয়েছে তোমার? অমিত কিছু বলে না। পুলিশ মালহারকে বসিয়ে জিজ্ঞেস করে, কাল দুপুরে তুমি কোথায় ছিলে? মালহার উত্তরে বলে, আমি কাপড় নাড়ছিলাম আর বাবা স্কুটি ঠিক করছিল। তারপর বাবা উপরে গেল, আমিও নিচে গেলাম। তখনই সুফি আন্টির কান্না শুনতে পেলাম। অফিসার মালহারকে বলে, তোমার বাবা বলছে রোশনকে নাকি তুমি মেরেছ। মালহার বাবার দিকে তাকিয়ে থাকে। এরপর মালহার বলে, হ্যাঁ আমি ওকে মেরেছি। এটা শোনা মাত্র ভাবনা যেন শ্বাস নিতে পারছিল না। তখন অফিসার বলে, শ্রেয়া, শ্রুতি এদেরকেও তুমি মেরেছ? বলে, হ্যাঁ। ভাবনা যেন এসব কিছু বিশ্বাসই করতে পারছে না। অফিসার বলে, কেন মেরেছ? মালহার উত্তরে কিছুই বলে না। অফিসার মালহারকে নিয়ে যেতে বলে। এদিকে অমিত তার পুরনো কথা ভাবতে থাকে আর পাগলের মতো নিজের মাথা চাপড়াতে থাকে। মালহার অমিতের জান ছিল। অমিত মালহারকে ডাকতে ডাকতে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে মালহারকে নিয়ে চলে যায় পুলিশ। রাতে কাস্টাডিতে রাখা হয় মালহারকে। বাবার সাথে কাটানোর সময়গুলো ভেবে খাবারও খায় না সে। পরের দিন মালহারকে নিয়ে যাওয়া হয় সাইকিয়াট্রিক এভ্যালুয়েশন সেন্টারে। দূর থেকে অমিত তার ছেলেকে দেখে যায়। মালহার ভেতরে গেলে একটা লোক পরিচয় দেয়, আমি ডক্টর নারায়ণ ভার্গব। মালহার হাত মেলাতে গিয়েও মেলায় না। ডক্টর নারায়ণ বলে, ইনি ডক্টর বন্দনা। তুমি চিন্তা করো না, তুমি এখানে খুব ভালো থাকবে। তোমাকে জায়গা দেখিয়ে দেবে, তুমি যাও। মালহার ভেতরে ঢোকে আর পেছন থেকে ডক্টর নারায়ণের ভয়েস শোনায়। সে বলছে 3টে খুন করেছে আর একটা কুকুরকে মেরেছে। 24 ঘন্টা এর উপর নজর রাখতে হবে, কিন্তু ও যেন না জানতে পারে যে আমরা ওকে দেখছি। এভাবেই 2 দিন পার হয়ে যায়। মালহার সবসময় মন খারাপ করে বসে থাকে। সে বাড়ির কথা ভুলতেই পারছে না। তখন গার্ড এসে বলে, চলো, ডক্টর তোমায় ডাকছে। আর বারবার সে গেটের দিকে তাকায়। সেভাবে হয়তো বাড়ি থেকে কেউ আসবে। ভেতরে গেলে ডক্টর নারায়ণ মালহারকে দাঁড়াতে বলে আর পেছন দিকে মালহারের জামাটা ওঠাতে চায়, কিন্তু মালহার সেটা দেয় না। একটা স্টাফ এসে মালহারকে শক্ত করে ধরে আর ডক্টর তার জামাটা ওঠায় আর দেখা যায় তার পিঠে অনেক আঘাতের চিহ্ন। দেখে মনে হয় কেউ মেরেছে। এরপর জোর করে হাত দেখে। ডক্টর জিজ্ঞেস করে, তোমাকে কে মেরেছে, কে করেছে এসব? কিন্তু মালহার কোনো কথা বলে না। ডক্টর বলে, তুমি যদি কিছু না বলো তাহলে আমরা তোমাকে সাহায্য করব কি করে? তবুও মালহার কোনো কথা বলে না। ডক্টর কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে মালহারের সাথে। কদিন পরে সেখানে থাকা একটা বাচ্চার সাথে মালহারের বন্ধুত্ব হয়। পরদিন সবাই কেমন কাজ করছিল সেটা বন্দনা চেক করে। মালহারেরটা সব থেকে বেশি ভালো হয়, কিন্তু তার বন্ধু পারে না, তাই সবাই তার সাথে মজা করে। কেয়ারটেকার যখন নিডেলগুলো গুছিয়ে রাখতে যায় তখন দেখে একটা নিডেল কম আছে। সেভাবে মালহার নিয়েছে। সে দৌড় দেয়। এদিকে মালহার লুকোচুরি খেলতে খেলতে বাথরুমের এদিকে এসে তার বন্ধুকে মেরে দেয়। কিন্তু এটা শুধু একটা ভাবনা ছিল। কিন্তু কার? হয়তো কেয়ারটেকারের, নয়তো মালহারের। যাক, তাদের এখানে বসে থাকতে দেখে কেয়ারটেকারের একটু শান্তি হয়। তারপর গিয়ে চেক করে যে কে নিয়েছে। সিসিটিভিতে দেখে মালহার নিয়েছে। ডক্টর মালহারকে বলে যে তুমি কি কিছু নিয়েছো না বলে? সে বলে, হ্যাঁ। কি করেছো ওটা? সে বলে, ফুল বানিয়েছি। মালহার বের করে দেয়। ডক্টর সেটা দেখে বেশ ইমপ্রেস হয়। ডক্টর নারায়ণ মালহারের খুব প্রশংসা করে। তারপর তাকে বলে যে চুরি করা মোটেও ঠিক নয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে? পরদিন অমিত মালহারের সাথে দেখা করতে আসে। মালহারকে নিয়ে আসলে সে তার বাবাকে দেখে নিচে নামতে চায় না। এমন মনে হচ্ছে মালহার যেন অমিতকে দেখে ভয় পাচ্ছে। মনে কষ্ট নিয়ে অমিত সেখান থেকে চলে আসে। মালহারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো অমিত মনে করতে থাকে। সন্তান অপরাধী হলেও কি মা বাবা সন্তানকে ভুলে থাকতে পারে? কখনোই না। অমিত এসে ভাবনাকে সরি বলে, কারণ সে এতদিন তাকে ভুল বুঝে বাচ্চাদের সাথে ভালো করে কথা বলেনি। তাতেও ভাবনার অভিমান ভাঙে না। পরদিন ডক্টর বন্দনা মালহারকে বলে, কাল নাকি তোমার বাবা এসেছিল, তুমি নাকি তার সাথে দেখা করনি। তোমার ফ্যামিলির সাথে দেখা করার জন্য মন চায় না তোমার? মালহার বলে, চায়। মা, দাদি, চাচু, ছোট বোনকে দেখতে ইচ্ছে করে। তখন ডক্টর বন্দনা বলে, আর তোমার বাবা? মালহার তখন চুপ থাকে, কোনো কথা বলে না। এরপর থেকে মালহার আর রুটিন মেনে চলে না, শুধু সে বেডে শুয়ে থাকে। ডক্টর নারায়ণ এসে বলে, কি হয়েছে তোমার? আমি জানি তোমার কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু এভাবে চুপ থাকলে তো তুমি সেরে উঠবে না। তুমি তো আঁকতে পারো, চলো ড্রয়িং করে নিজের অভিমান শেষ করো। সকালে মালহার ড্রয়িং করছে। একে একে সে মনের রাগ মেটাচ্ছে আর এদিকে বন্দনা সব দেখছে যে সে কি করছে। সে কিছু ড্রয়িং ডাস্টবিনে ফেলে দেয় আর একটা ড্রয়িং ডক্টর বন্দনাকে দেখায়।
ডক্টর বন্দনা তার প্রশংসা করে। বন্দনা বলে, আচ্ছা মালহার, তুমি নাকি খুব সুন্দর তবলা বাজাতে পারো? মালহার বলে, হ্যাঁ পারি। ডক্টর বলে, ঠিক আছে, তোমাকে তবলা এনে দিব, কিন্তু এখন যাও, লাঞ্চের সময় হয়েছে। এরপর ডক্টর বন্দনা ডাস্টবিন থেকে ড্রয়িংগুলো কুড়িয়ে নেয় যেগুলো মালহার ফেলে দিয়েছিল। এরপর যখন নারায়ণ আসে তখন ডক্টর বন্দনা তাকে দেখায়, আর নারায়ণ দেখে অবাক হয়। তারপর নারায়ণ পুলিশ অফিসারের কাছে আসে। সে বলে, আমি আপনার সাথে মালহারের ব্যাপারে কথা বলতে এসেছি। বাচ্চাদের মাইন্ড বোঝা খুব কঠিন। এই দেখুন, মালহারের পিঠে এসব দাগ, হাতেও দাগ, মনে হচ্ছে কেউ তাকে বারবার মেরেছে। নারায়ণ মালহারের আঁকা ড্রয়িংগুলো দেখায়। এই দেখুন, এটা মালহার, সে দূরে দাঁড়িয়ে আছে আর কেউ তার বোনদের মারছে। আমার মনে হয় মালহার কিছু বোঝাতে চাচ্ছে, এটা আর অন্য কেউ নয়, এটা তার বাবা। আর অফিসারের কাছেও ব্যাপারটা যুক্তিসঙ্গত মনে হয়, তাই অফিসার আবারও এনকোয়ারি শুরু করে। অ্যান্থনি বলে, আমার বাবা আর অমিতের বাবা বন্ধু ছিল। আমার বাবার কাছ থেকে অমিতের বাবা টাকা নিয়েছিল, যেটা শোধ করতে না পেরে বাড়ির কিছু অংশ আমায় দিয়েছে, যেটাই এখন আমি থাকি। অমিতের মাও বলে, হ্যাঁ, অ্যান্থনি ঠিকই বলেছে। তারপর ভাবনাকে জিজ্ঞেস করা হয় অমিত তাকে মারে কিনা। ভাবনা বলে, হ্যাঁ মারে, আমিও মারি, কিন্তু বাচ্চাদের গায়ে কোনোদিন হাত তোলেনি। অমিত মালহারকে একটু বেশি ভালোবাসতো। অফিসার বলে, কেন? চলুন অ্যান্থনির মুখ থেকে শুনে আসি। অ্যান্থনি বলছে তার বউ সন্দেহ করত ভাবনার সঙ্গে নাকি তার সম্পর্ক ছিল, কিন্তু এমনটা কিছু ছিল না। অফিসার বলে, এটা কি অমিতও জানতো? অমিত বলে, হ্যাঁ, শুধু সন্দেহ না, আমি শিওর ছিলাম। অফিসার বলে, এজন্য মেয়েদেরকে মেরেছিস কারণ ওরা তোর বাচ্চা না? অমিত বলে, এমনটা না। অফিসার বলে, তোর ছেলে তোর ব্যাপারে এখনো কিছু বলেনি, কিন্তু আমরা ড্রয়িং পেয়েছি ময়লার ঝুড়ি থেকে। ড্রয়িং দেখে অমিত অবাক হয়ে যায়। ভাবনাকেও ড্রয়িং দেখানো হয়। সে বলে, অমিত একেবারে এটা মেনে নিয়েছিল যে শ্রেয়া আর শ্রুতি তার বাচ্চা না, কিন্তু অ্যান্থনির সাথে কিছুই ছিল না আমার। সে শুধু আমার কলেজের বন্ধু ছিল। আমি ওকে কত বুঝিয়েছি, কিন্তু তবুও বাচ্চাদেরকেও দূরে রেখেছে। তখন ভাবনা বলে, ওই মেরেছে আমার বাচ্চাদের। অমিত ছবিগুলোকে ভালো করে দেখে, আর এখানেই ঘটে সিনেমার আসল টুইস্ট। অমিত একদিন দেখেছিল মালহার নিজেই নিজেকে মারছে। অমিত বলে, কি করছিস এসব? মালহার বলে, এতে তোমার সমস্যাটা কোথায়? অমিত বলে, আমার না, তোর মা আর দাদি কি ভাবছে। আজ অমিত বুঝতে পারছে মালহার তাকে ফাঁসাতেই এসব করছিল। অমিত বিশ্বাস করতে পারছিল না একটা বাচ্চা ছেলে কি করে এসব করতে পারে, কিন্তু তার কথা কে শুনবে? পরদিন দেখা যায় মালহারকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর ওদিকে পুলিশ অমিতকে ধরে নিয়ে যাচ্ছে। অমিত যাওয়ার সময় ভাবনাকে বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ, এসব কিছু মালহারের সাজানো। ভাবনা বুঝতেই পারে না। একটু পর মালহার বাড়িতে চলে আসে। অমিত মালহারকে দেখে নিচের রাগকে আর কন্ট্রোল করতে পারে না। এর একার কারণে আজ পুরো ফ্যামিলি এলোমেলো হয়ে গেছে। পুলিশ চেপে ধরে অমিতকে। এরপর মালহার তার বাবাকে একটা কিস করে চলে আসে তার মায়ের কাছে। অমিতকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর কয়েক সপ্তাহ পরে দেখানো হয় মালহার এখন পুরো বাড়ির রাজা। মালহারি কিন্তু সবকিছু করেছে, আর সে প্ল্যান করেই তার বাবাকে ফাঁসিয়েছে। অমিতের কথা কেউ বিশ্বাস করেনি, এমনকি ভাবনাও না। ভাবনা ওপরে যাচ্ছে কাপড় নাড়তে, এদিকে ভাবনার ছোট মেয়ে কেঁদেই যাচ্ছে। এই জন্য মালহার বাচ্চাকে নিয়ে নিচে যায়। নিচে কুয়োর কাছে গিয়ে এদিক সেদিক দেখতে থাকে। সে দেখে তার মা নেই। আস্তে আস্তে সে কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। ভাবনা এদিকে আপন মনে কাপড় নাড়ছে, আর বাচ্চা এদিকে কেঁদেই যাচ্ছে। তখন একটা কাপড় পরে যাওয়াতে বারান্দার এদিকে আসে, আর দেখে মালহার বাচ্চাকে নিয়ে আছে। সে ইগনোর করে, ভাবছে যে খেলছে, কিন্তু আবার যেই তাকায় দেখে মালহার বাচ্চাকে নিচে ফেলে দিচ্ছে। ভাবনা কিছু বুঝে ওঠার আগেই মালহার বাচ্চাকে কুয়োতে ফেলে দেয়। ভাবনা চিৎকার করে ওঠে, আর মালহার তার মায়ের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভাবনা নিজের চোখে ঘটনাটা দেখেছে বলে সে পুলিশকে সব জানায়, আর অমিতকে ছেড়ে দেওয়া হয়। কিছুদিন পর অমিত আর ভাবনা 3টি মেয়েকে অ্যাডপ্ট করে নেয়, আর 3 জনের নাম দেওয়া হয় শ্রেয়া, শ্রুতি ও স্নেহা। এই ঘটনার পর মালহারকে আর দেখা যায়নি। আসলে মালহার আগে থেকেই জানতো যে সেই সেন্টারে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। তারা সব সময় মালহারের উপর নজর রাখছিল। এই জন্য মালহার প্রথম দিন থেকে মুখ বন্ধ রেখে প্ল্যান বানিয়ে অমিতকে দেখে যেতে চাচ্ছিল না। আর সে জেনে বুঝে এইরকম ড্রয়িং করছিল, যেখানে নিজের বাবাকে অপরাধী বানিয়েছিল। মালহারের যখন রাগ উঠত তখন সে নিজেকে আঘাত করত। সত্যি বাচ্চাদের মাইন্ড খুবই সেন্সিটিভ হয়।
ছোটবেলায় তারা যেটা দেখে শোনে বড় হলে সেটা তার মধ্যে থেকেই যায়। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা সাইকো হওয়ার কারণ তার বাবা মার কারণেই হয়। যাই হোক, মুভি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট মুভি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।